আপিলে দণ্ড স্থগিত না হলে নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না, হাইকোর্টের নির্দেশনা। খালেদার প্রতিদ্বন্দ্বিতা অনিশ্চিত। আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল। গোপালগঞ্জ রংপুরে শেখ হাসিনা বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার অঙ্গীকার। প্রতি আসনে একাধিক জনকে বিএনপির চিঠি, শরিকদের জন্য বরাদ্দ 60, আপাতত দলীয়ভাবে মনোনয়ন, বললেন ডক্টর কামাল। মনোনয়ন দাখিলের সময় শোডাউন নয়, ইসির নির্দেশ। নির্বাচনী এলাকায় অনুদান ও ত্রাণ বিতরণে সরকারের নিষেধাজ্ঞা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাদি মোহাম্মদ এবং আমি তাজনুর রাজাবিন। এছাড়া সংবাদ আরও থাকছে। মঙ্গলের মাটিতে নাসার রোবট ইনসাইট ল্যান্ডার, অভ্যন্তরীণ গঠন সম্পর্কে অনুসন্ধান শুরু। 2 বছরের বেশি সাজাপ্রাপ্ত ব্যক্তির আপিল বিচারাধীন থাকা অবস্থায় নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে আদেশ দিয়েছে হাইকোর্ট। তবে আপিল বিভাগ ওই রায় বাতিল বা স্থগিত করলে নির্বাচনে অংশ নেওয়া যাবে। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি KM হাফিজুল আলম এর বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে খালেদা জিয়া সহ অন্য দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন দুদক ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। শাকের আরজু রিপোর্ট। সংবিধান অনুযায়ী ফৌজদারি অপরাধে কারো 2 বছরের বেশি কারাদণ্ড হলে এবং মুক্তির পর 5 বছর অতিবাহিত না হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। বিএনপি নেতা আমানুল্লাহ আমান, ডাক্তার AJM জাহিদ হোসেন, ওয়াদুদ ভুইয়া, মোহাম্মদ মশিউর রহমান ও মোহাম্মদ আব্দুল ওয়াহাবের দণ্ড স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে মঙ্গলবার হাইকোর্ট সংবিধানের আলোকে এমন আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। আর্টিকেল 66 সাব আর্টিকেল 2D অনুযায়ী ওনারা ইলেকশন করার জন্য সেন্টেন্স সাসপেনশন চাওয়ার জন্য কোনো এখতিয়ার রাখে না। এইটাই মূলত কারণ। এই কারণে ওনাদের দরখাস্ত খারিজ করে দিয়েছেন। যে কোনো অর্ডার যার বিপরীতে আপিল করা হয়েছে সেই অর্ডারটাকে স্টে করা যায় এবং সেই অর্ডার ইনক্লুডস কনভিকশন। আমাদের সাবমিশন কোর্ট শুনেছেন কিন্তু গ্রহণ করেন। আদালতের এই আদেশের ফলে খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানান অ্যাটর্নি জেনারেল। যেখানে সংবিধানের বিধান হলো যে 2 বছর অনন্য 2 বছর শাস্তি হলেই তিনি নির্বাচন করতে পারবেন না। কাজেই এইখানে এই বিধান তো সাংবিধানিক যে বিধান, এটাকে তো কোনো আদালত অগ্রাহ্য করতে পারে না। তবে আপিল বিভাগ ওই রায় বাতিল বা স্থগিত করলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন সশস্ত্র বাহিনীর 147 জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। বিকেলে গণভবনে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনা সরকার ও মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন তারা। অনুষ্ঠানে বিমান, সেনা ও নৌবাহিনীর সাবেক কর্মকর্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কাজ আগামীতে যাতে অব্যাহত থাকে সেজন্য প্রধানমন্ত্রীর পক্ষে থাকবেন সবাই, একসাথে কাজ করারও প্রত্যয় জানান তারা। এই সরকার সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে যেসব পদক্ষেপ নিয়েছে তার প্রশংসা করে সাবেক কর্মকর্তারা আরও বলেন, আওয়ামী লীগ সরকার 3 বাহিনীর উন্নয়নে যে কাজ করেছে তা অন্য কোনো সরকার করেনি। সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা সারা দেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন। গোপালগঞ্জ এবং রংপুরে গোপালগঞ্জ 3 এবং রংপুর 6 আসনের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। দলের কেন্দ্রীয় নেতারা তার পক্ষে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। প্রতিনিধিদের সহায়তা আরও জানাচ্ছেন রত্না জামান। মঙ্গলবার সকালে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নির্বাচনে অংশগ্রহণের কার্যক্রম শুরু করে আওয়ামী লীগ। এ সময় মোনাজাতে অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। পরে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ 3 আসনে তার মনোনয়ন দাখিল করেন নেতারা। টুঙ্গিপাড়া সহকারী রিটার্নিং অফিসার নাকিব হাসান তরফদার মনোনয়নপত্র গ্রহণ করেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি
বঙ্গবন্ধুর প্রতি নৌকায় সবাই ভোট দেবে এবং এই সরকার আবার তারা সরকার গঠন করবে, এটাই আমরা চাই। এছাড়া রংপুর 6 আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এ আসনে নিজেরও মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। আমি বাংলাদেশ আওয়ামী লীগের সিদ্ধান্তের আলোকে মনোনয়ন ফর্ম দুটি জমা দিয়েছি। নোয়াখালী 5, কোম্পানিগঞ্জ ও কবিরহাট আসনে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মহাসচিব কান্নাকাটি শুরু করেছে, ভোটের বাজারে অবস্থা ভালো নয়। কুষ্টিয়া 2 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। খুলনা 2 আসনে শেখ সালাউদ্দিন জুয়েল ও খুলনা 4 আসনে আব্দুস সালাম মুর্শেদি মনোনয়নপত্র জমা দিয়েছেন। গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ গাজীপুর 3 আসনে মনোনয়নপত্র জমা দেন। এদিকে সকালে ঢাকা 8 আসনের প্রার্থী হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন ওয়ার্কার্স পার্টির প্রধান ও সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। ঢাকা 9 আসনে সাবের হোসেন চৌধুরী ও ঢাকা 15 আসনে কামাল আহমেদ মজুমদার। রত্না জামান, 21 টেলিভিশন। এদিকে দ্বিতীয় দিনের মতো বিএনপি ও 20 দলীয় জোটের প্রার্থীদের মনোনয়নের চিঠি দেওয়া হচ্ছে। আজ রাতের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার কথা রয়েছে দলটির। 20 দলীয় জোট ও ঐক্যফ্রন্টের সাথে 60 আসন ভাগাভাগি হতে পারে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবে না এমন রায়কে সরকারের ইচ্ছার প্রতিফলন বলেও দাবি করেন তিনি। তাপসী রাবেয়ার রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে মঙ্গলবার সকাল থেকেই নেতাকর্মীদের ভিড়, অনেকেই আসেন ভোর রাতেই। সোমবার বরিশাল, রংপুর, রাজশাহী ক্রম অনুসরণ করলেও বুধবার সব জেলারই মনোনয়ন চিঠি বিতরণ করা হয়। মামলা, ঋণ খেলাপি সহ নানা জটিলতায় প্রার্থিতা বাতিল হতে পারে এমন আতঙ্কে প্রায় সব আসরেই 2-এর অধিক চিঠি দিলেও সন্তুষ্ট নেতারা। শেষ পর্যন্ত দলের সিদ্ধান্ত যাই হোক মেনে নেওয়ার কথাও জানান তারা। মনোনয়ন যারাই পায় না কেন, হিমালয়ের মতো ঐক্যবদ্ধ থেকে আমাদেরকে এই নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে হবে। নিরপেক্ষ এবং সুষ্ঠু পরিবেশে শান্তিপূর্ণভাবে করতে পারে আমি আমার জয়ের ব্যাপারে আশাবাদী। একটি আন্দোলন বা সংগ্রাম হিসেবে ধরে নিয়ে, দেশনেত্রীর মুক্তির আন্দোলন, গণতন্ত্রের মুক্তির আন্দোলন হিসেবে ধরে নিয়ে আমরা লড়াই শুরু করেছি। সকল চক্রান্ত মোকাবেলা করে জনগণকে সাথে নিয়ে আমরা এই ভোট যুদ্ধে আমরা জয়ী হব। বিএনপির হেভিওয়েট প্রার্থীদের সঙ্গে এবার প্রথমবারের মতো মনোনয়ন প্রত্যাশীরা পেয়েছেন একই আসনের চিঠি। আমি বিপুল ভোটে 4 বার এমপি হয়েছি। আজকেও ঢাকা 2 আসন থেকে আমাকে এবং আমার সাথে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি আমার ছেলেকে দিয়েছেন। আল্লাহর কাছে অশেষ ধন্যবাদ জানাতে চাই যে আমাকে প্রাথমিকভাবে মনোনয়নপত্র দেওয়া হয়েছে। প্রতিটি নেতাকর্মীর সাথে আমার নিবিড় যোগাযোগ রয়েছে। ইনশাল্লাহ যদি একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হয়, ইনশাল্লাহ বিপুল ভোটে বিজয়ী হব। ঠাকুরগাঁ 1 আসনে মনোনয়ন জমা দিতে ঢাকা ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন 20 দলীয় জোট আর ঐক্যফ্রন্টের সঙ্গে আসন ভাগাভাগি হবে সর্বোচ্চ 60 আসনে। 20 দলীয় জোটের সম্ভবত আপনার আমি এক্সাক্ট ফিগার বলতে পারবো না, আমাদের কম বেশি হতে পারে, এই অ্যারাউন্ড 15। 20 দলীয় জোট আর ঐক্যফ্রন্ট, 20 দলীয় জোটের অন্যান্য দলগুলো আর ঐক্যফ্রন্টকে আমরা এখনো তারা তাদের দল থেকেই দিচ্ছেন, আমরা সামনে হবে এরপরে আমরা সেটা আলোচনা করি। মনে হয় না। খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না এমন রায়ের নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। এই রায় নিঃসন্দেহে জনগণের মধ্যে অনেক প্রশ্নের উদ্ভব ঘটিয়েছে যে ঠিক নির্বাচনের পূর্বে দেশনেত্রীর বিরুদ্ধে আবার এই এক রায় দেওয়া যে তিনি নির্বাচন করতে পারবেন না, এটা কোনো মতেই জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। মনোনয়নের চিঠি নিয়েই নেতাকর্মীরা ছুটছেন নিজ নিজ এলাকায়, তাই সারাদিনই ছিল গুলশান কার্যালয়ে অপেক্ষমান নেতাকর্মীরা। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা। সময় স্বল্পতার কারণে জোটগত নয় দলীয়ভাবে মনোনয়ন দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন। সকালে রাজধানীর বেইলি রোডে নিজ বাসায় ফ্রন্টের শীর্ষ নেতাদের সাথে একান্ত বৈঠক শেষে তিনি আরও জানান, পরে আলোচনার মাধ্যমে আসন সমন্বয় করা হবে। নির্বাচন কমিশন 6টি আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যফ্রন্টের প্রতিবাদ অব্যাহত থাকবে বলে এ সময় জানান ডক্টর কামাল। তবে এজন্য নির্বাচন থেকে সরে যাওয়ার কোনো ভাবনা নেই বলেও মন্তব্য করেন তিনি।
স্যার তাহলে এখন মনোনয়নপত্র স্যার দলীয়ভাবে দেওয়া হচ্ছে, জোটগতভাবে নয়, বিষয়টা এরকম? হ্যাঁ, দ্যাট ইজ কারেক্ট। না, এটা জোটগতভাবে হচ্ছে না, এটা আলাদা আলাদা ফাইল করা হচ্ছে, পরে বসে এগুলোকে সমন্বয় করা যাবে সময় স্বল্পতার জন্য। মনোনয়নপত্র দাখিলের সময় কোনো ধরনের শোডাউন করা যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, কোনো প্রার্থী 5 থেকে 7 জনের বেশি লোক নিয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন না। যারা শোডাউন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন আহমদ বাবু। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেন কমিশনের কর্মকর্তারা। আলোচনা হয় বাজেট নিয়ে। পরে মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে কথা বলেন ইসি সচিব হেলাল উদ্দিন আহমেদ। তিনি জানান, কোনো প্রার্থী বাস, ট্রাক, মিছিল সহ মনোনয়নপত্র জমা দিতে পারবেন না। কোনো প্রার্থী আচরণবিধি ভঙ্গ করলে রিটার্নিং কর্মকর্তাদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। কোনো বাস, ট্রাক, মোটরসাইকেল, যান্ত্রিক যানবাহন দিয়ে কোনো প্রকার মিছিল অথবা মশাল মিছিল অথবা কোনো প্রকার শোডাউন করিতে পারিবে না। স্থানীয় রিটার্নিং অফিসার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা নির্দেশনা দিয়েছি, এগুলো যাতে প্রতিহত করা হয় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। সচিব জানান, রিটার্নিং কর্মকর্তাদের গণমাধ্যমের সাথে কথা বলতে নিষেধাজ্ঞা নেই। মামলা ও গ্রেপ্তার নিয়ে কিছু রাজনৈতিক দলের অভিযোগ যাচাই বাছাই করে ব্যবস্থা নিতে পুলিশের আইজিকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। নির্বাচন কমিশন থেকে কোনো বাধা নিষেধ আরোপ করিনি। রিটার্নিং অফিসার উনি স্থানীয় যারা সাংবাদিক বন্ধুগণ আছেন তাদের কাছে কোনো যদি তথ্য চান, রিটার্নিং অফিসারগণ বা সহকারী রিটার্নিং অফিসারগণ তথ্য দিতে পারবেন। দলীয় প্রধান যিনি আছেন উনি হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা এ প্রশ্নে সচিব বলেন, আদালতের সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত হবে। আদালত যেভাবে সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন সেভাবে ব্যবস্থা গ্রহণ করবে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশের গেজেট না হওয়া পর্যন্ত দেশের সব নির্বাচনী এলাকায় সব ধরনের অনুদান ও ত্রাণ বিতরণে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। স্থানীয় সরকার বিভাগের জারি করা পরিপত্রে বলা হয়েছে, নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো উন্নয়ন প্রকল্প অনুমোদন করা যাবে না। এছাড়া কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের অনুকূলে অনুদান ঘোষণা বা বরাদ্দ প্রদান করা যাবে না। বিশেষ কারণে যদি কোনো প্রকল্পের অর্থ ছাড় করতেই হয় তবে জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশনের সম্মতি নিতে হবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা কোনো অবস্থাতেই নির্বাচনী কাজে ব্যবহার ও সরকারি অর্থে ক্রয় সংক্রান্ত সব ধরনের কাজ হতে বিরত রাখতে বলা হয়েছে পরিপত্রে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টস এবং ইতালির বিদায়ী রাষ্ট্রদূত মারিও পালমা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গোলাপ হল রুমে প্রথমে সাক্ষাৎ করেন নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত। সেই সময় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ইতালির বিদায়ী রাষ্ট্রদূত। সেই সময় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি উঠে আসে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত নানা বিষয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রেস সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ 11 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য 31 জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত ঢাকা 2 বিশেষ জজ আদালতের বিচারক AHM রুহুল ইমরান আসামি পক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এই দিন ধার্য করেন। এছাড়া খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জিয়াউদ্দিন জিয়া খালেদার পক্ষে হাজিরা দাখিল করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের 158 কোটি 71 লাখ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে 2008 সালের 26 ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলাটি করা হয়। 21 আগস্ট গ্রেনেড হামলার 2 মামলার রায় সার্টিফাইড কপি 37,385 পাতার নথি পাঠানো হয়েছে হাইকোর্টে। মঙ্গলবার দুপুরের পর ঢাকার 1 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে নথি হাইকোর্টে সংশ্লিষ্ট শাখায় পাঠানো হয়। হাইকোর্টে পাঠানো নথির মধ্যে রয়েছে এই ঘটনার হত্যা মামলার 369 পাতার মূল রায়ের কপি, বিস্ফোরক আইনের মামলার 356 পাতার মূল রায়ের কপি, রাষ্ট্রপক্ষ আসামি পক্ষের সাক্ষীর জবানবন্দি ও জেরা, তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া সাক্ষীদের জবানবন্দি, যুক্তিতর্ক, আত্মপক্ষ
সমর্থনের বক্তব্য, আদালতে দেওয়া আসামিদের স্বীকারোক্তি, ট্রাইব্যুনালে দেওয়া আসামি ও রাষ্ট্রপক্ষের হাজিরা ও দরখাস্তের সার্টিফাইড কপি। গত 10 অক্টোবর ঢাকার 1 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুরুদ্দিন মামলা দুটিতে রায় ঘোষণা করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীরা হলফনামায় সম্পদের মিথ্যা ও ভুল তথ্য দিলে তা খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন। এছাড়া নির্বাচন কমিশনে প্রার্থী ও পরিবারের সদস্যদের জমা দেয়া সম্পদ বিবরণীর তথ্য জাতীয় রাজস্ব বোর্ডে থাকা তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হবে, তবে সব প্রক্রিয়ায় হবে নির্বাচনের পর। মঙ্গলবার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি থাকলেও দেশের অনেক উন্নতি হয়েছে। নির্বাচন হয়ে যাওয়ার পরে দেখতে হবে যে সুযোগ সময় এগুলো তো লেংদি প্রসেস, অন্য জায়গা থেকে আনতে হবে, দেখতে হবে কেমন, সেগুলো দেখে আমরা হয়তো রিকনসাইল করে যদি দেখি যে অসত্য তথ্য, আমরা যা ব্যবস্থা যাদের নেওয়া তাদের কাছে পাঠিয়ে দেবো, বা যদি আমাদের নিতে আমরা নেব। সন্ত্রাসবাদ ও আন্তর্জাতিক অপরাধ মোকাবেলায় কার্যকর আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের এনডিসি কোর্সে সন্ত্রাসবাদ ও আন্তর্জাতিক অপরাধ মোকাবেলায় কার্যকর আঞ্চলিক নিরাপত্তা কাঠামো তৈরির সম্ভাবনা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সেনাপ্রধান। এতে আন্তর্জাতিক অপরাধ, নিরাপত্তা চ্যালেঞ্জ, নিরাপত্তা লক্ষ্য ও সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন তিনি। পরে প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন জেনারেল আজিজ আহমেদ। ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট, ফ্যাকাল্টি ও স্টাফ অফিসার সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার আমাদের বিশেষ আয়োজন নির্বাচন সারা দেশ। ঢাকা 7 আসনে কে হচ্ছেন নৌকার মাঝি, তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। ভোটের উচ্ছ্বাসের পাশাপাশি উৎকণ্ঠায় আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া 2 নেতা, বর্তমান সাংসদ হাজী মোহাম্মদ সেলিম এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত। নৌকাকে বিজয়ী করতে আত্মবিশ্বাসী 2 প্রার্থী, অপেক্ষা শুধু দলীয় সিদ্ধান্তের। ভোটাররা বলছেন, উন্নয়ন এবং জনগণের জন্য কাজ করবেন এমন ব্যক্তিকেই জনপ্রতিনিধি হিসেবে চান তারা। জানাচ্ছেন রিয়াজ সুমন। জাতীয় সংসদের 180 নম্বর আসনটি ঢাকা 7। রাজধানীর বংশালের একাংশ, কোতোয়ালি থানার একাংশ, চকবাজার, লালবাগ, কামরাঙ্গীর চর, হাজারীবাগের একাংশ নিয়ে গঠিত এই আসনের ভোটার সংখ্যা 3,28,269 জন। বর্তমানে এই আসনের সাংসদ হাজী মোহাম্মদ সেলিম। 10ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মোস্তফা জালাল মহিউদ্দিনকে মনোনয়ন দেয় হাজী সেলিম স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন এবং জয়লাভ করেন। পরবর্তীতে হাজী সেলিম আওয়ামী লীগে ফেরেন। এবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তিনি। তার সাথে যৌথভাবে মনোনয়ন দেওয়া হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতকে। দল থেকে 2 জনকে মনোনয়ন দেয় উৎকণ্ঠায় রয়েছেন 2 প্রার্থী। 24 বছর লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলাম। আমি জানি তারা আমাকে সমর্থন দেবে এবং আমার জন্য কাজ করবে। কোন এমপি তার এলাকায় কতটুকু জনসম্পৃক্ত আছেন সব রিপোর্টই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আছে। পুরনো ছক ভেঙে নতুন প্রার্থী হিসেবে এলাকার উন্নয়নে কাজ করতে চান আবুল হাসনাত। অন্যদিকে নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে শেখ হাসিনাকে আসনটি উপহার দিতে চান হাজী সেলিম। আগামীতে উনি আবারও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হবেন জনগণের ভোটে। নেতা কর্মী থেকে আরম্ভ করে যুব সমাজ আমাকে সমর্থন দেবে। আমি আশা করি যে আমি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হব। এলাকাবাসী বলছে, জনকল্যাণে কাজ করবেন এমন নেতৃত্বই বেছে নেবেন তারা। আমরা ভালো যোগ্য, যেমন আওয়ামী লীগের ভালো কাজ করতে পারে ওরকম আমরা যোগ্য এমপি চাই। আমরা ভালোভাবে থাকতে পারব, সন্ত্রাস, চাঁদাবাজি এগুলা যে না হয় ওরকম লোক আমাদের দরকার। সকল নেতা কর্মী ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নকে এগিয়ে যাবে, আমরা তাদেরকে সমর্থন করব। জনবান্ধব প্রার্থী দিলে আসনটি আওয়ামী লীগের ঘরে যাবে বলেও প্রত্যাশা ভোটারদের। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা।
আওয়ামী লীগ প্রার্থী চূড়ান্ত করার পর দেশজুড়ে প্রতিটি নির্বাচনী এলাকায় আনন্দে ভাসছেন নেতাকর্মীরা। ব্যাপক উৎসাহে তারা বরণ করছেন নৌকার মাঝিদের, অঙ্গীকার করছেন শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করার। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন মিজানুর রহমান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে লড়াইয়ের টিকিট পেয়েছেন 231 জন। রোববার দলের সভাপতি শেখ হাসিনার সই করা চিঠি দেওয়ার পরপরই শুরু হয় আনন্দ উৎসব। নৌকার মাঝিরা সিক্ত হচ্ছেন অভিনন্দন ও ভালোবাসায়। ঠাকুরগাঁও 1 আসনে এবারও আওয়ামী লীগের কাণ্ডারি 3 বারের সাংসদ রমেশ চন্দ্র সেন। জেলা পরিষদ হলরুমে তাকে অভ্যর্থনা জানান নেতা কর্মী সমর্থকরা। দলের জয়যাত্রা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন তারা। গাজীপুর 4 আসনে শেখ হাসিনার যোদ্ধা সিমিন হোসেন রিমি। তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা আর তাজউদ্দিন আহমেদের স্বপ্ন বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। বঙ্গতাজ তাজউদ্দিনের যে আদর্শ সেই অনুসরণ করে আমরা কাপাসিয়াকে গড়ে তুলব। দিনাজপুর 6 আসনে বর্তমান সাংসদ শিবলি সাদিককে টিকিট দেয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। মৌলভীবাজার 3 আসনে নেসার আহমেদকে অভ্যর্থনা জানিয়েছেন স্থানীয়রা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নেতাকর্মীরা। মৌলভীবাজার 4 আসনে আওয়ামী লীগের হয়ে লড়াই করবেন বর্ষিয়ান নেতা উপাধ্যক্ষ আব্দুস শহীদ। দলের টিকিট পাওয়ার পর থেকে তিনিও সিক্ত হচ্ছেন নেতাকর্মী সমর্থকদের ভালোবাসায়। মিজানুর রহমান, 21 টেলিভিশন। নাটোর 1 আসনে সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের স্ত্রী অধ্যক্ষ কামরুন নাহার শিরিনকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত করায় সন্তোষ প্রকাশ করেছে স্থানীয় নেতাকর্মীরা। বিকেলে লালপুরের বাড়িতে জড়ো হয়ে নেতাকর্মীরা এ সময় তাকে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানান কামরুন নাহার। পরে তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। কামরুন নাহার বলেন, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। আমি বিশ্বাস করি আমার দল আমাকে যোগ্য বিবেচনা করেই করেছেন। দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি, আমি আস্থা রাখি আমার এলাকার সকল মানুষের উপর। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড জনসচেতনতা। ঠাকুরগাঁয়ে বন্ধ হচ্ছে না বাল্যবিয়ে। সামাজিক কুসংস্কার, নিরাপত্তার অজুহাতে যাদের বিয়ে দেওয়া হয়েছিল তারা অনেকেই নির্যাতনের শিকার অথবা স্বামী পরিত্যক্তা হয়ে অসহায় জীবন কাটাচ্ছেন। বাল্যবিয়ে রোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি চলছে সরকারি বেসরকারি উদ্যোগে বিভিন্ন কর্মসূচি। ঠাকুরগাঁও প্রতিনিধি এস.এম. জসিমউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন মতন জামান। মাত্র 11 বছর বয়সে বিয়ে হয়ে যায় পারুলের। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য পারুলের উপর শুরু হয় স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতন। এক পর্যায়ে সইতে না পেরে চলে আসেন বাবার বাড়ি। তারপর 1 যুগ ধরে ছেলেকে নিয়ে চলছে পারুলের সংগ্রামী জীবন। যৌতুকের জন্য মারপিট করা আমি সহ্য করতে না পারে 7 মাসে কেটে গর্ভ নিয়ে আমি চলে আসছি এখানে। ও আমার ছেলেরও কোনো খোঁজ খবর নেয় না, কোনো কিছু করে না। আমি এখানে আসি, থাকার মানুষের বাড়িতে মাঝে মধ্যে কাজকাম করি। হাসিনা, নাজনিম সবার গল্প অনেকটা একই রকম। বাল্য বিয়ের পর তারা এখন বাবার বাড়িতে। এখানেও পড়তে হয় নানা বিড়ম্বনায়। নির্যাতন করছে আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামীও। কিন্তু বাবা মাকে যদি বলছি, বাবা মা এখন আমাকে দোষারোপ করে। আমি বললাম আমি কিছু খাইতে পারি না, চলতে পারি না, কিন্তু এখন আমার উপর সেই অত্যাচারটা যায়। বাচ্চা 7 মাসের পেটে নিয়ে এখানে থাকলো, এখন আমার ভ্রমণ পোষক খাওয়া দাওয়া সবকিছু করতেছি, এখনো কোনো খোঁজখবর নিতেছে না। ঠাকুরগাঁও জেলায় বিভিন্ন ইউনিয়নে অনেক কিশোরী বাল্য বিয়ের শিকার হয়ে মানবতার জীবনযাপন করছে। অল্প বয়সে সংসারের বোঝা মাথায় নিয়ে অকালে বার্ধক্যের দিকে এগিয়ে যাচ্ছে তারা। কেউ কেউ বেছে নেন আত্মহত্যার পথ। 2 বছর পর আমার বাচ্চাটা হলো, তারপরে থেকে আমার ওষুধ, হার্টের সমস্যা বেড়ে গেল। কুসংস্কার, দারিদ্রতা, অশিক্ষা ও সচেতনতার অভাবে বাল্য বিয়ে রোধ করা যাচ্ছে না। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জানান, বাল্যবিয়ে বন্ধে বাবা মা ও কিশোর কিশোরীদের নিয়ে বিভিন্ন সচেতনতামূলক সভা করা হচ্ছে। যদি আমাদের কেউ জানায় যে বাল্যবিবাহ হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে আমরা এটা ব্যবস্থা গ্রহণ করব। সংশ্লিষ্ট বিভাগ বাল্যবিয়ে বন্ধে গণসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন, এমনই প্রত্যাশা ভুক্তভোগীদের। রত্না জামান, 21 টেলিভিশন।
নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হচ্ছে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত ডাক্তার শামসুল আলম খান মিলনের মৃত্যুবার্ষিকী। ঢাকা মেডিকেল কলেজ চত্বরে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে রাজনৈতিক সামাজিক বিভিন্ন সংগঠন। আয়োজন করা হয় আলোচনা সভা, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের। 1990 সালের 27 নভেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পাশের সড়কে এরশাদের পেটোয়া বাহিনীর গুলিতে মারা যান জাতীয় সমাজতান্ত্রিক দল এবং তৎকালীন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব ডক্টর শামসুল আলম খান মিলন। এ দিনটিকে মিলন দিবস হিসেবে পালন করে আসছে জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। বিদেশি অনুষ্ঠান বিজ্ঞাপন ছাড়া চালানো যাবে বলে জানিয়েছেন বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন এটকো। দুপুরে গুলশানে এটকোর কার্যালয়ে এই বিষয়ে দীর্ঘ বৈঠকের পর চেয়ারম্যান সালমান এফ রহমান এই সিদ্ধান্তের কথা জানান। তবে এই সিদ্ধান্ত নির্বাচনের পর বাস্তবায়ন হবে বলেও জানান এটকোর সভাপতি। সেই সাথে কেবল লাইনের প্রচারের ক্ষেত্রে টেলিভিশন চ্যানেলের প্রতিষ্ঠাকাল বিবেচনায় সিরিয়াল দেওয়ার আহ্বান জানিয়েছেন এটকো নেতারা। বিদেশি টিভি যারা আছে তারা যদি বাংলাদেশে ব্রডকাস্ট করতে চান তাহলে তাদেরকে ক্লিন ফিডে আনতে হবে, কোনো বিজ্ঞাপন তারা দেখাইতে পারবে না। কেবল টিভিরা আমাদের সিরিয়ালটা মেনটেন করে না, তো সেই জিনিসটার জন্যও আরেকটা চিঠি একটা ইস্যু হয়ে গেছে এবং আমরা আশা করি সেটাও আমরা এখন এইবার আমরা বাস্তবায়ন করতে পারবো, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে এটা হয়েছে, ওনার নির্দেশে এটা হয়েছে। রাজধানীর বাড্ডা এলাকার চিহ্নিত অস্ত্র মাদক ব্যবসায়ী গোলাম ফারুককে স্ত্রী সহ গ্রেপ্তার করেছে সিআইডি। গত রাতে বাড্ডা থেকে তাদেরকে আটক করা হয়। সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম জানান, ফারুকের নামে বিভিন্ন থানায় অন্তত 8টি মামলা রয়েছে। তার স্ত্রী আফরোজা আক্তার অ্যানিও ওই ব্যবসায় জড়িত। অস্ত্র মাদক কারবার করে এই দম্পতি প্রায় 100 কোটি টাকার মালিক হয়েছেন। তাদের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনকে নির্বাচনী একটি মামলায় জামিন নামঞ্জুর করেছে আদালত। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিউল আজমের আদালত এই আদেশ দেন। সময়মতো নির্বাচনী ব্যয় রিটার্ন দাখিল না করায় তৎকালীন জেলা নির্বাচন কর্মকর্তা মিসবাউদ্দিন আহমেদ মামলাটি দায়ের করেন। মামলায় মিলন সহ 3 জনকে আসামি করা হয়। তার বিরুদ্ধে হত্যা, ছিনতাই ও চুরি সহ 17টি মামলার মধ্যে 16টির শুনানি শেষ হয়েছে। দীর্ঘদিন দেশের বাইরে চিকিৎসা শেষে সম্প্রতি ফিরে এলে গত শুক্রবার তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। মানিকগঞ্জের সিংগাইরে স্কুল ছাত্র জহিরুল ইসলাম হত্যা ও লাশ গুমের মামলায় 4 জনের মৃত্যুদণ্ড ও 3 জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। দুপুরে জেলা ও দায়রা জজ শহীদুল আলম ঝিনুক এই আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, 2014 সালের 14 সেপ্টেম্বরে খাসেরচর গ্রামের জহিরুল ইসলামকে অজ্ঞাতরা মুঠোফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরদিন বস্তা গ্রামের সুলতানের বাড়ি থেকে হত্যার আলামত উদ্ধার করে পুলিশ। পরে অভিযান চালিয়ে ওই বাড়ির পাশের সেপটিক ট্যাঙ্ক থেকে জহিরুলের 5 টুকরা মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। আপিলে দণ্ড স্থগিত না হলে নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না, হাইকোর্টের নির্দেশনা। খালেদার প্রতিদ্বন্দ্বিতা অনিশ্চিত। আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল। গোপালগঞ্জ, রংপুরের শেখ হাসিনা বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার অঙ্গীকার। প্রতি আসনে একাধিক জনকে বিএনপির চিঠি, শরিকদের জন্য বরাদ্দ 60, আপাতত দলীয়ভাবে মনোনয়ন, বললেন ডক্টর কামাল। মনোনয়ন দাখিলের সময় শোডাউন নয়, ইসির নির্দেশ। নির্বাচন এলাকায় অনুদান ও ত্রাণ বিতরণে সরকারের নিষেধাজ্ঞা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।